বৃহস্পতি তুঙ্গে বলে একটা কথা আছে। আমাদের নাহিদ রানার সম্ভবত সেরকম একটা সময় যাচ্ছে, যা কিছু স্পর্শ করতেছে তাই সোনায় পরিণত হচ্ছে। একেবারে পচা লোহাটা ধরলেও সোনা হয়ে যাচ্ছে। টি-20-তে তো সোনা বানাচ্ছিল বিভিন্ন জিনিসে। ওয়ানডেতে মনে হচ্ছিল যে ওয়ানডেতে বোধহয় খাপ খাওয়াইতে পারবে না, সেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে হঠাৎ করে ওয়ানডেতে অতিমানব হয়ে গেল, অতিমানবীয় পারফরমেন্স করলো। তারপরে টেস্ট তো আবার তার প্রিয়তম ফরম্যাট। টেস্টে একটা যে স্পেল করলো তাতে ইতিহাসে ঢুকে গেল। এরকম একটা স্পেল করলো পাকিস্তানের বিপক্ষে, ম্যাচ জয়ী স্পেল। এই সময়টায় নাহিদ রানা ঠিক আজকেই একটা খবর পেল আইসিসির কাছ থেকে যে সে এপ্রিল মাসের আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়েছে। এটা একটা ক্রিকেটারের জন্য অনেক বড় অর্জন, অনেক বড় অর্জন। মজার ব্যাপার হচ্ছে এই পুরস্কারটা সে পাইছে নিউজিল্যান্ডের বিপক্ষে তার ওই দুটো ওয়ানডে ইনিংসের বোলিং এর কারণে, বিশেষত 7 ওভারের ওই স্পেলটার কারণে, যেটাতে সে 5 উইকেট তুলে নিয়েছিল। এরপরে এই মে মাসে এসে কিন্তু সে আরো দানবীয় পারফরমেন্স করলো। ফলে একটু অ্যাডভান্স আশা করে রাখা যেতে পারে যে সে হয়তো প্রথম বাংলাদেশি হিসাবে টানা দুটো ক্রিকেটার অফ দ্য মান্থ জিতে যাবে আইসিসি। ওকে, সেটা সময়ের হাতে ছেড়ে দেওয়া যাক। আপাতত একটু বলি যে নাহিদ রানার এই মাস সেরা ক্রিকেটার হওয়া, আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়াটা কতটা অর্থ বহন করে, তারপরেও এখান থেকে নাহিদ রানাকে কিভাবে নিজেকে সামলায় রাখতে হবে। ক্রিকেটার অফ দ্য মান্থ পুরস্কারটাও খুব বেশি দিনের না, এই 2021 সালে চালু হয়েছে। আর এই পুরস্কারটা আমাদের জন্য খুব আনকোরাও না। 2021 সালে যে বছর চালু হলো ও বছরই আমাদের দুজন ক্রিকেটার অফ দ্য মান্থ হয়েছিলেন। মে মাসে মুশফিকুর রহিম হয়েছিলেন, জুলাই মাসে সাকিব আল হাসান হয়েছিলেন 2021 সালে। এরপরে 2022 সালে আমাদের কেউ আর এই পুরস্কার জিততে পারে না। এই 12 জন যে জিতছে প্রতি মাসে একজন করে, তো 2022 সালে আমাদের কেউ আর ওই পুরস্কারটা জিততে পারে নাই। 2023 সালে আবার আমাদের সাকিব এই পুরস্কারটা জিতলো, সে জিতলো মার্চ মাসে। এরপরে আবার 24টা গ্যাপ গেল, 25-এ আবার হচ্ছে এই এপ্রিলে পুরস্কারটা জিতছিল মিরাজ, মানে গত বছর এপ্রিলে মিরাজ জিতছিল। আর এই পঞ্চমবারের মতো পুরস্কারটা জিতলো নাহিদ রানা, পঞ্চমবারের মতো কোনো বাংলাদেশি হিসাবে। এবং 4 জন বাংলাদেশি এটা জিতছে 5 বার, সাকিব 2 বার জিতছে। মেয়েদের তালিকাতেও কিন্তু আমাদের দুটো মেয়ের নাম আছে। আমাদের নাহিদা আক্তার একবার জিতছিল 2023-এ সম্ভবত, আর এই বছরের জানুয়ারি মাসে, বছরের প্রথম মাসটাই শবনম মুস্তারি পুরস্কারটা জিতছে, মেয়েদের যে ক্রিকেটার অফ দ্য মান্থ হয়। ফলে এটা আমাদের দেশের আগে না আসা কোনো পুরস্কার না, কিন্তু নাহিদ রানা এটা পাওয়া আমাদের জন্য খুব অর্থপূর্ণ। এর আগে আমাদের যতজন পুরুষ ক্রিকেটার অফ দ্য মান্থ হয়েছেন মূলত স্পিন বোলিং দিয়ে হয়েছেন। সাকিব, মিরাজ এই দুজনই তো 3 বার হয়েছে, আর একবার ব্যাটিং দিয়ে মুশফিক হয়েছে। মানে কোনো পেসার কখনো ক্রিকেটার অফ দ্য মান্থ হয় নাই আমাদের। আসলে কি 2021 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত আমাদের পেসারদের যে পারফরমেন্স, যথেষ্ট ভালো পারফরমেন্স। 2015 থেকেই আমাদের পেসাররা ভালো করতেছে, কিন্তু সেটা গ্লোবাল স্ট্যান্ডার্ড না। আমরা এ পর্যন্ত গ্লোবাল স্ট্যান্ডার্ড ক্রিকেটার তৈরি করতে পারছি আসলে কিছু স্পিনিং অলরাউন্ডার। সেটার প্রমাণ আপনি গ্লোবাল পুরস্কারগুলোর দিকে তাকাইলে বুঝবেন যে গ্লোবাল পুরস্কারগুলোতে ডমিনেন্স হচ্ছে মূলত আমাদের সাকিবের। সাকিবই ঘুরে ফিরে সব পুরস্কার বারবার জেতে, আর যা টুকটাক জিতছে আরেকজন স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এর চেয়েও যদি আপনি আগে বাড়ার চেষ্টা করেন, 2 জন ব্যাটসম্যানকে খুঁজে পাবেন বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারের তালিকায়। একজন মুশফিক, একজন তামিম। তামিম ঘটনাচক্রে এই পুরস্কারটা কখনো জেতে নাই, কিন্তু অন্যান্য উইজডেনের যে মান্থলি সেরা হওয়া বা উইজডেন বাইবেল যেটাকে আমরা বলি, মানে ইয়ারলি উইজডেনের প্রচ্ছদে আসা, এগুলো তামিম হয়েছে। ফলে আমাদের কোনো পেসার আসলে এই জাতীয় গ্লোবাল রিকগনিশন পায় না, পাওয়ার মতো সুযোগও ঘটে না। আমাদের কোনো পেসারে সেই উত্থানটাও হয় না এর আগে। হয়তো তাসকিন বা আমাদের হাসান মাহমুদ এরা একটা কন্টেন্ডার হইলেও হইতে পারতো, কিন্তু তাসকিন আর এই সুযোগটা নিজের করে নিতে পারবে কিনা সেটা নিয়ে তো একটু সন্দেহ করা যায়। যদিও দুর্দান্ত বল করতেছে এই দুটো সিরিজে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আর এই পাকিস্তানের বিপক্ষে, সে যে সময়টা কাটাচ্ছিল সে তুলনায় অনেক ভালো বল করতেছে। আর হাসানের সামনে তো অপুরন্ত সময় আছে, শরীফুলের সামনে, অন্য অনেকের সামনে সময় আছে, কিন্তু নাহিদ রানা প্রথম বাজিটা মেরে দিল। প্রথম বাংলাদেশি পেসার হিসাবে সে ক্রিকেটার অফ দ্য মান্থ হলো।
এটা আমাদের একটা বিরাট স্টেটমেন্ট। আমরা যে কথায় কথায় বলি যে আমাদের দেশে একটা পেস বিপ্লব হয়েছে, আমাদের নাহিদ রানা গ্লোবাল স্টার, এটা কিভাবে প্রুভ করব? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স দিয়ে তো কিছু প্রুভ হয় যে এই সময় সবচেয়ে বেশি উইকেট পেল কারা, ও মুক্ত মুখ সবচেয়ে ভালো অ্যাভারেজ কার, কিন্তু এগুলো দিয়ে না একটা এক্সপ্রেস বোলারের আপনি প্রুভ করতে পারবেন না। আমি বাসিত আলীর কথাবার্তা একদমই পছন্দ করি না, বাসিত আলীকে মানুষ হিসেবেও পছন্দ করি না, কিন্তু তার দুই একটা ওই যে 5 লাইন বেশ মনে লেগে যায়। ও বাসিত আলী পরশুদিন না কালকে বলতেছিলেন যে ভাই ও তো স্ট্রাইক বোলার, ও তো রান দিবে, এতে তোমরা হতাশ হও কেন? কিন্তু যখন ও একটা স্পেল করবে সেই একটা স্পেলেই তো তোমরা চ্যাম্পিয়ন হয়ে যাবা। আসলেই তাই, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এইগুলা পরিসংখ্যানে খুব ভালো প্রুফ করা যায় না। এদিন ধরেন ঘটনাচক্রে ও ওই দুর্দান্ত বোলিং এর পাশাপাশি 5টা উইকেটও পাইছে। ওই যে বোলিং করছে উইকেটটা তো এটা কমপ্লিমেন্ট করে মাত্র, উইকেটটা তো আর বোলিং এর চিত্রটা তুলে আনে না, ও যে ওই স্পেলটা করছে। ফলে আপনি হয়তো দেখায় বলতে পারেন যে এই যে এই 5টা উইকেট পাইছে এটা নাহিদ রানার শ্রেষ্ঠত্ব না। ভাই, এই মাসে দেখবেন আরো অনেকে 5 উইকেট পাবে, বহুবার বহু ফরক পাবে, অনেক পেসার পাবে, কিন্তু নাহিদ রানার ওই যে ফিয়ারসাম স্পেল, ওইটার রিকগনিশন পেতে গেলে আসলে এই জাতীয় পুরস্কারটা খুব জরুরি। ওই যে নিউজিল্যান্ডের বিপক্ষে সেকেন্ড টি-20-তে নাকি ফার্স্ট টি-20-তে, সেকেন্ড টি-20-তে যে একটা স্পেল করলো সেকেন্ড টি-20-তে, ওই স্পেলটা সুমন ভাই সবচেয়ে ভালো বলে যে এইটা মহাকালে একবার ঘটে। আপনি এরকম স্পেল, ওই যে কোটনি ওয়ালসের সেই স্পেল 1 রানে 5 উইকেট, এরকম কিছু বিভৎস স্পেল পৃথিবীর ইতিহাসে আছে। মহাকালে একজন বোলারের ইতিহাসে অতি ঘটনাচক্রে একবার ঘটে যায়। তো রানার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওই যে শুরুতেই বললাম যে বৃহস্পতিটা তুঙ্গে আছে, ফলে এখন বারবার এই মহাকালের ঘটনাটা তার সঙ্গে ঘটতেছে, কিন্তু সে যে ভালো বোলিং এটা তো করতেই থাকবে এবং করতেই আছে। সমস্যা হচ্ছে যে আমি যেটা ওই শুরুতেই বললাম যে রানা এই বৃহস্পতি তুঙ্গে থাকা অবস্থায় একটু তামিমের সঙ্গে দেখা করা উচিত, কারণ এই রকম মাইডাস টাচ ফর্ম এটা সবসময় থাকবে না। মহাকালে ঘটা যেসব স্পেল এগুলো মহাকালেই ঘটছে বা মহাকালেই 1-2 বার ঘটবে। আমরা আশা করি যে রানার প্রতিটা ম্যাচে এরকম হোক, কিন্তু সেই আশাটা পূরণ হবে না। ওই জন্যই বললাম তামিম ইকবালের সঙ্গে দেখা করতে। তামিম ইকবাল বোর্ড প্রেসিডেন্ট, তো দেখা চাইলেই করা যাবে। তামিম ইকবাল একটা জিনিস বলে, এটা ওরে বলছিল অ্যালিস্টার কুক, সে আমার সঙ্গে একটা ইন্টারভিউতেও এটা বলছিল যে পৃথিবীটা হচ্ছে মানুষের জীবন বা যে কোনো ক্যারিয়ার সবকিছু হচ্ছে একটা চক্রের মতো। এই জিনিসটারে নিয়ে পরে ট্রলও হচ্ছে। আমাদের দেশটা তো আসলে লো আইকিউ এর দেশ, ফলে আপনি একটু ভারী কথা বললেই সেটা নিয়ে ট্রল হবে। ওই যে কথাটা যে এত সত্যি, বিশেষ করে যারা পারফর্মিং আর্ট নিয়ে কাজ করেন, ক্রিকেট বা এসব নিয়ে কাজ করেন, তাদের জন্য খুব সত্যি যে এখন আপনি এখানে আসেন, খানিকটা পরেই এখানে। এই যে সে বলছে পৃথিবীটা কিন্তু গোল মিরাজ, এটা পরে বলছে, এর বহু আগে অ্যালিস্টার কুকের সঙ্গে আলোচনার পরে সে বাংলাদেশে বহু সাংবাদিকরা এই ইন্টারভিউতে এটা বলছে যে সে কুকের কাছ থেকে ফিলোসফিটা শিখছে এবং আত্মস্থ করছে যে আপনার জীবনে সবসময় মিডাসটা থাকবে না। আপনি দুর্দান্ত খেলতে থাকবেন কিন্তু আপনার রেজাল্ট আসবে না, স্ট্যাটিস্টিক্স আসবে না, আপনি ফিয়ারসাম স্পেলটা পাবেন না, আপনার দিকে সবাই তাকায় পড়বে না। আপনি এই যে নাহিদ রানা গত মাস 2 ধরে পিএসএল বলেন, টি-20 বলেন, ওয়ানডে বলেন, টেস্ট বলেন, যেখানে যা হচ্ছে সেখানে দুর্দান্ত রেজাল্ট হচ্ছে না, তাকে নিয়ে বারবার বাধ্য হয়ে আমরা কন্টেন্ট বানাচ্ছি। এই আমি বোধহয় গত 4 দিনে 5-6টা কন্টেন্ট বানায় ফেলছি। প্রত্যেকে বানাচ্ছে, আমি একা বলে না, ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটররাও বানাচ্ছে, কারণ কি বানাতে বাধ্য হচ্ছে, প্রতিদিন কিছু না কিছু ঘটতেছে তাকে নিয়ে। এখন এই ঘটনাটা ঘটবেন না, দুর্দান্ত বোলিং করবে সারা দিন, ওটা শুধু বিশেষজ্ঞরাই বুঝবে, ক্রিকেট যারা দেখেন তারাই বুঝবে যে ও দুর্দান্ত খেলতেছে, কিন্তু কিচ্ছু হবে না, পিটুনি খাবে, বেধড়ক পিটুনি। এক্সপ্রেস বোলার, ফ্ল্যাট উইকেট, বেধড়ক পিটুনি খাচ্ছে, উইকেট পাচ্ছে না।